15টার বস্তা লাগবে না, কয়টার বস্তা লাগবে? এগুলো বাচ্চা ওদিকে বাঁচে নেবে, ওদিকে আর লাগবে, আরো অনেক লাগবে, ভিতরে অনেক ভাই, সেজন্য দুই একটা মানুষ আছে ওদেরকে দিয়ে দিই। সবাই মিলে খাবেন, স্মরণকালের সবথেকে ভয়াবহ বন্যা দেখল ফেনীবাসী, সাথে ছিল নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম। বন্যায় বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে আমরা 4টা টিম 22 আগস্ট রওনা দেই ফেনীর উদ্দেশ্যে। অনেক কষ্ট করে 15 থেকে 20 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমরা ফেনী পৌঁছাই, এবং তার থেকেও বেশি কষ্ট করে আমরা ঢাকা থেকে একটি বোট ম্যানেজ করি আমাদের কাজ পরিচালনা করার জন্য। বোট ছাড়া ফেনীতে আসলে বোঝা হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। বন্যা দুর্গত অঞ্চলগুলোতে বোট ছাড়া কোনোভাবেই পৌঁছানো সম্ভব ছিল না। বৃষ্টিতে ভিজে বোট তো আমরা নিয়ে আসি, তবে ট্রাক থেকে বোটটা নামানো ছিল অনেক চ্যালেঞ্জিং। চলেন প্রথমে কিছুটা হতাশা নিয়ে তাদের কথা বলি যারা বন্যাটাকে বন্যা ট্যুর বানায় দেয়। ফেনীতে কিন্তু প্রচুর পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটর আসে, কিন্তু হাতে গোনা 4 থেকে 5 জন বাদে বাকি সবাই ছিল ভিউজের ধান্দায়। ফেনী সদরের অনেক জায়গাতেও কিন্তু বুক সমান পানি ছিল, সেখানে তারা অনেক ভিডিও করে, লাইভ করে এবং সাথে সাথে তা ফেসবুকে পোস্ট দিয়ে দেয়। দিনে 3 থেকে 4টা করে ভিডিও কিভাবে পোস্ট দিল, যেখানে ফেনীতে নেটওয়ার্ক ছিল না 2 দিন। তুই সমঝা? হ্যাঁ, এরা ফেনী সদরে একটু ঘুরে টুরে ঢাকা চলে যায় কিংবা কুমিল্লা, তারপর ভিডিও আপলোড দেয় ইচ্ছা মতো। এছাড়াও কিছু স্টুপিড বন্যা ভ্রমণে আসে গ্যাং নিয়ে, এরা কাজের থেকে অকাজে বেশি করে যায়। বন্যা ট্যুর বন্ধ হোক। ট্রাকের মধ্যে আছে বান্ধবী ললিতার সাথে খানা দানা চিল মাস্তি সবই হচ্ছে। একটা সাউন্ড বক্স যদি থাকতো সাথে তাহলে জয়মা যাইতো, সাউন্ড বক্সে গান ছাড়তো পার্টি অল নাইট। এদের মতো মানুষেরা বন্যা ট্যুর সফল করে কিভাবে জানেন? টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, সব মিলে মাস্ট একটা প্ল্যান করে তারা বাটপারি করার। আমরা এলাকা থেকে মোটামুটি 60,000 টাকা মতো কালেকশন করছি, আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। বন্যায় মানুষকে সাহায্যের নামে এইসব লেম কাজ করা বন্ধ করেন আপনারা, নয়তো আল্লাহর গজব করবে। আপনারা যা শুরু করে দিয়েছেন। ইউটিউবার স্বপন আহমেদের 2022 সালের সিলেটের বন্যার একটি ভিডিও ক্লিপ অনেক ভাইরাল হয়েছিল। মানে শো অফ করেন, আমার বাল করেন না, শহরের আশেপাশে ত্রাণ দিয়া ছবি তুলেন, ভিডিও করেন, কইরা চইলা যান না। তার এই কথাটার মাঝে যে কতটা ক্ষোভ লুকায় ছিল আমি হারে হারে ফিল করছি। এইবার মানুষ লাখ লাখ টাকা ডোনেশন নেয়, ফান্ড নেয়, তারপর আসে ফেনীতে, কিন্তু তারা শুধুমাত্র ফেনী সদরের আশেপাশে কিছু পরিমাণ ত্রাণ দিয়ে আবার চলে যায়। সদর থেকে 20 থেকে 30 কিলোমিটার ভিতরে যেখানে গ্রাম অঞ্চল, ক্ষতির পরিমাণ সব থেকে বেশি, সেখানে শুধুমাত্র 5% মানুষ যায়, বাকি 95% মানুষ শুধুমাত্র সদরেই বারবার ত্রাণ দেয়। কাজটা ঠিক হয়নি। আমরা ঠিক করেছিলাম সদর থেকে যতটা ভেতরে যাওয়া যায় আমরা ঠিক ততটাই ভেতরে যাব, সেই চিন্তায় আমরা বোট ঠেলা শুরু করি। সদরের রাস্তায় পানি কম ছিল, তাই সেখানে বোটের ইঞ্জিন চালু করাটা রিস্কি ছিল, তাই ঠেলতে ঠেলতে 3 থেকে 4 কিলোমিটার পথ বয়ে নিয়ে আসি আমরা। রেল লাইন আর বেশি দূরে নাই। পানির মধ্যে 100 মিটার পথ হাঁটলেই 1 কিলোমিটার পথ হাঁটার সমান কষ্ট লাগে, সেই জায়গায় 3 থেকে 4 কিলোমিটার পথ হাঁটা, তাও আবার একটা নৌকা ঠেলতে ঠেলতে। কিন্তু আসল বিপত্তি বাধে ফেনী সদরের রেল লাইনের কাছাকাছি আসার পর। এই যে শুকনা রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে রেল লাইন। আমাদেরকে আমাদের বোটটা রেল লাইনের ওই পারে নিয়ে যেতে হবে, কারণ গ্রাম অঞ্চলগুলোর ভেতরে যাওয়ার জন্য আমাদের রেল লাইনের ওই পারে যেতে হবে। এত বড় নৌকা ওই পারে নিতে হবে কোনো প্রকার ক্ষতি ছাড়া। তখনই আমরা কলা গাছের বুদ্ধিটা কাজে লাগাই স্থানীয়দের সাহায্য নিয়ে। সামনে কলা গাছ দরকার, তারপর আমরা আর কেউ কলা গাছের নিচে পা দিবেন না। আমাদের কাছে সব থেকে চ্যালেঞ্জিং ছিল এই রেল লাইনটা পার করা। প্রতিমধ্যে অনেকে আমাদের বলেছিল ভাই আপনারা পারবেন না, কষ্ট করে ওইদিকে যায়েন না, এত বড় বোট রেল লাইন দিয়ে যদি পার করতে চান বোটের তলা ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল ভেতরের গ্রাম অঞ্চলে পৌঁছানো, যেখানে 1 থেকে 2 তলা পর্যন্ত ডুবে গিয়েছে, ভয়াবহ অবস্থা। তাই আমরা বারবার ফিল করতেছিলাম ভেতরের মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সব থেকে বেশি জরুরি। তাই আমরা আমাদের লক্ষ্য এবং ইচ্ছা শক্তি স্থির রাখার ফলে বিজয়ের হাসিটা শেষ পর্যন্ত হাসতে পেরেছি। ফেনী সদর থেকে একটু বাহিরে আসতেই আমরা দেখি মানুষের হাহাকার। 1 বোতল পানি কিংবা 1 মুঠ মুড়ির জন্য মানুষ হিংস্র হয়ে গিয়েছে। এখানে তাদের কিছু বলার নেই, কারণ 2 থেকে 3 দিন খাবার যদি পেটে না পড়ে তাহলে পরিস্থিতি মানুষকে হিংস্র করে তুলবেই। তাই আমরা পরিমাণ মতো খাবার বিলি করা শুরু করি সবাইকে, যেন অনেক মানুষকে আমরা খাবার দিতে পারি। এখন
এখানে অনেকেই বলতে পারেন যে ভাই আপনারা ত্রাণ দিচ্ছেন কিন্তু এভাবে ছুড়ে দিচ্ছেন কেন? আপনাদেরকে একটু বিষয়টা বলি, আপনাদের পরিস্থিতিটা বোঝা দরকার। প্রথমত এখানে পানি অনেক গভীর, সাথে অনেক ময়লা, পাশাপাশি তারা কিন্তু আমাদের খুব কাছেই ছিল এবং তারা নিজেরাই কিন্তু আমাদের বলতেছিল ক্যাচ দেন। ছুড়ে মারবো, নিচে পড়বে তো। তবে যেসব জায়গায় পানিতে নামার দরকার ছিল একদম না নামলে নয়, আমরা কিন্তু সেসব জায়গায় নেমেছিলাম। আমরা নেমে যে ত্রাণ দিয়ে এসেছিলাম। এই লোকটার কান্না কিন্তু ফেসবুকে প্রচুর ভাইরাল হয়, তবে আমরা কিন্তু তাকে চিনতাম না, কারণ আমরা ছিলাম নেটওয়ার্কের বাইরে। ফেসবুকে কি হচ্ছে, কে ভাইরাল হচ্ছে কিছুই জানতাম না। উনি র্যান্ডম মানুষ হিসেবে আমাদের কাছে আসে এবং প্রচুর পরিমাণের কান্না করে। তিনি কান্না করে বলেন তিনি প্রচুর পরিমাণের খাবার কিনেছেন, তবে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারছেন না, কারণ তার পরিবারের অবস্থান ছিল গ্রামাঞ্চলে অনেক ভিতরে এবং বোটগুলো এত ভিতরেও যাচ্ছিল না। আমরা ভেতরে যাব শুনতে পেয়ে তিনি দৌড়ে চলে আসেন আমাদের কাছে এবং আমাদের পায়ে ধরার মতো অবস্থা তিনি তৈরি করেন যেন আমরা তাকে পৌঁছে দেই তার পরিবারের কাছে। আমাদের বোটটা আয়তনে ছোট হওয়ার কারণে এবং আমরা ত্রাণ বেশি পরিমাণে নেওয়ার জন্য আমরা বোটে মানুষ নিতে পারিনি, কিন্তু তারপরও তার আহাজারি দেখে আমরা তাকে সাথে নেই এবং ফাইনালি তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। তো আমরা তাকে একদম ফেনী থেকে নিয়ে আসছি। আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই, বোটে অনেক মানুষ দেখতেছেন, এরা সবাই কিন্তু আমাদের টিম মেম্বার নয়। আমরা কিন্তু অনেক মানুষকে তাদের বাসায় পৌঁছে দেই, আবার অনেক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রেখে আসি। আর আমাদের টিম মেম্বার 5 থেকে 6 জন রাখি, কারণ বোটগুলো যখন গ্রামের রাস্তা দিয়ে যায় তখন কিন্তু অনেক জায়গায় রাস্তা উঁচু থাকে, যার ফলে বোটের ইঞ্জিন চালু করা যায় না। তখন নিচে নেমে 2 থেকে 3 জন কিন্তু ঠেলে ঠেলে বোটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই বন্যায় ব্যবসায়ীদের কিন্তু প্রচুর পরিমাণের ক্ষতি হয়। অনেকের দোকানের মাল নষ্ট হয়, অনেকের ফসল নষ্ট হয়, অনেকের মাছের ঘের প্লাবিত হয়ে যায়, গরু ছাগল মরলো, পাশাপাশি মুরগির খামার ডুবলো। প্রতিটা খামারের সামনে আমরা দেখতে পাই শত শত মুরগি মরে পড়েছিল। আমরা 3 দিন ফেনীতে এবং 1 দিন লক্ষ্মীপুরে কাজ করি। আমাদের এই কাজে ক্রিকেটার শরীফুল, ইটস কাব্য সহ আরো অনেক ভাই ব্রাদার ডোনেশন দেয়। আমরা সব মিলিয়ে 2.5 থেকে 3,000 পরিবারের পাশে দাঁড়াতে পারি। যারা যারা ডোনেট করেছে সবার কাছে কৃতজ্ঞতা। আরো বেশি কৃতজ্ঞতা আমার টিমমেটদের কাছে, সাথে মাহি, আবির, জয়, আকিব ভাই সহ তাদের টিমমেটদের কাছেও। তাদের সহযোগিতার জন্যই আমরা এই কয়দিন সফল এবং সুন্দরভাবে মানবতার কাজগুলো করতে পেরেছি। মানে লিটারালি আমরা ভোর 3টা থেকে 4টা পর্যন্ত প্যাকেজিং এর কাজ করে আবার 5:30 থেকে 6টায় বের হয়ে যেতাম বোট নিয়ে। মাঝে অল্প সময়টুকুই আমরা শুধু ঘুমাতাম। এমনও অনেকদিন হয়েছিল আমাদের কাজ শেষ হয় প্রায় রাত 11টায়। চিন্তা করেন, অন্ধকার রাস্তা, পানি ভরা গ্রামের সরু রাস্তা, কোথায় খাদ, কোথায় ডোবা, কোথায় রাস্তা শেষ বোঝার উপায় নেই। সেখান দিয়ে আমরা কতটা রিস্ক নিয়েছি শুধুমাত্র সঠিক জায়গায় ত্রাণগুলা পৌঁছে দেওয়ার জন্য। লাগবে আরেক বস্তা লাগবে। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আমাদেরকে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করার জন্য, এবং তিনি যেন সবসময় আমাদেরকে এই রকম কাজ করার তৌফিক দেয়, আমরা সেই কামনা করি। কতটা ভালো কেটেছে আমাদের দিনগুলো মানুষকে সাহায্য করতে পেরে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক অজানা গল্প রয়েছে, অনেক বলবো হয়তো আপনাদের কোনো একদিন। এখন যারা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর কিংবা কুমিল্লা যাওয়ার চিন্তা করছেন তাদেরকে বলবো পানি কম, বোট লাগবে না। এখন আপনারা বড় পিকআপ কিংবা ট্রাক্টর নিয়ে ভেতরে যেতে পারবেন। শুকনো খাবারের বদলে চাল, ডাল, আলু নিতে পারেন, কারণ অনেকদিন ধরেই তারা চিরামুড়ি খাচ্ছে। আর এখন অনেক জায়গায় কিন্তু রান্না করার ব্যবস্থাও রয়েছে পানি কমে যাওয়ার জন্য। এই ছিল আমাদের 5 দিনের টুকরো টুকরো স্মৃতি, যা আপনাদেরকে একটি গল্প আকারে বলার চেষ্টা করলাম। আমাদের সব মিলিয়ে 7 থেকে 8টা টিমে 25 থেকে 30 জন মানুষ ছিল, যারা শিফটে শিফটে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছে এবং এক একজন এক এক এলাকায় ত্রাণ সরবরাহের কাজ করেছি। সবার ফোন থেকে জমানো ক্লিপগুলো নিয়ে আমাদের এই ভিডিওটা বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, সাথে বন্যাবাসী মানুষদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।